মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। ধর্মতলা থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে উত্তর দিকে হাঁটলে ডান হাতে পড়বে যদুনাথ দে রোড। সেই রাস্তা ধরে খানিকটা এগোলেই হোটেল পেঙ্গুইন। সবে সকাল 7টা বাজে। রিসেপশনের পাশে চেয়ার টেনে বসে আছে 19 বছরের টুবলু। এই হোটেলেই বয়ের কাজ করে। সবে কাগজটা নিয়ে খেলার পাতায় চোখ বোলাতে যাচ্ছিল, ম্যানেজারকে দেখে আবার কাগজটা রেখে দিল। তুই আবার এই ময়লা জামাটা পরেছিস? তোকে বারণ করেছিলাম না? আরে অন্য জামাটা তো শোকায়নি, কি করব? মুখে মুখে বড় কথা বলিস তুই। সব ঘরে চা দিয়েছিস? সব বাইকে ডেকেছিলাম, যারা দরজা খুলে দিয়েছে তাদেরকে দিয়েছি। এই একদম আমার সাথে টেরা টেরা কথা বলবি না সকালবেলায়। কে আবার দরজা খোলেনি? আরে ওই তো রুম নাম্বার 102। আর সেই যে চিকেন পকোড়া দিয়ে এসেছিলাম না কাল দুপুরের দিকে, ব্যাস। রাতের খাবার নেয়নি? না। ইন্টারকমে ফোন করেছিলি? করেছিলাম তো সকালের দিকে, ধরেনি। দাঁড়া আমি একবার করি। ধরছে না তো। এই চ তো গিয়ে একবার দেখি। এই দুজন উঠেছিল তাই না? কি বেশ নাম, কি বিহারি নাকি? তার মধ্যে তো একজন কাল সন্ধ্যের দিকে বেরিয়েছিল, আর ফেরেনি বোধ হয়। কই আগে তো বলিসনি। শুনছেন? দরজাটা খুলুন, দরজাটা খুলুন, না হলে এবার কিন্তু দরজা ভেঙে ফেলবো। উফ, এ মাইরি আচ্ছা জ্বালা তো সকালবেলায়। এই ডুপ্লিকেট চাবিটা এনেছিস? এই যে দেখ তো খুলে। প্রদীপদা শিগগিরই নিয়ে এসো। খুন খুন খুন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজারের একটি কাহিনী অবলম্বনে $1 বিলিয়ন রহস্য। গোয়েন্দাপীঠ লালবাজার রক্তমাংসের বাস্তবের গোয়েন্দাদের রহস্য সমাধানের কাহিনী। অভিজ্ঞ আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের ক্ষুরোধার লেখনশৈলী ও যত্নবান বিশ্লেষণে উঠে এসেছে বিভিন্ন সময়কালের নানা চাঞ্চল্যকর মামলার রুদ্ধশ্বাস নেপথ্য কাহিনী ও তদন্ত পদ্ধতির খুঁটিনাটি কাটাছেঁড়া। আজকের গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন দীপ ঘোষ। শুরু হচ্ছে $1 বিলিয়ন রহস্য। শীতকাল, মাথার ওপর গনগনে সূর্যের পশ্চিমে যাওয়ার বাড়তি তাড়াহুড়ো। তাই দুপুর গড়াতে না গড়াতেই ব্যাট হাতে বেরিয়ে পড়ল আর্য। রিষড়ার মোড় পুকুরে ওর বাড়ি, আর আপাতত ওর গন্তব্য রেল পার্ক। মাঝে অবশ্য জরুরি একটা কাজ আছে, বিশুকে বাড়ি থেকে ডাকতে হবে, তাও আবার ওর মায়ের ঘুম না ভাঙিয়ে। একতলা বাড়িটার কোন ঘরে কে শুয়ে আছে তা ওর নখদর্পণে। প্রথমে রোদের পথটুকু আড়াল করল আর্য, তারপর সরে দাঁড়াল। ফের আড়াল করতেই চোখ খুলল বিশু। তড়িঘড়ি বেরিয়ে এলো বাইরে। তুই খেলতে যাবি না? দাঁড়া, জুতোটা পরে আসছি। এই তোর অনুপদার কাছে পড়া ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু গেলাম না। মা কিছু বলেনি? কিছু বলেনি। কি ব্যাপার বলতো? আরে আমি ঠিক করেছি আর পড়াশোনা করব না। কি হবে বল পড়াশোনা করে? তাহলে চ কুল খাই। সরস্বতী পুজো অবধি আর পারা যাচ্ছে না। কিন্তু তুই পড়াশোনা করবি না কেন? মানে আমি তো... আচ্ছা, বাবা পড়া ছাড়িয়ে দেবে বলেছে? ঝামেলা হয়েছে বাড়িতে? সে তো আমার বাবাও বলে। আরে না না, আমরা তো বড় লোক হয়ে যাব কদিনের মধ্যেই। আবার ঢপ? না রে সত্যি। এরকম তুই কতবার বলেছিস ভাবতো? তোর বাবা থার্মোকলে হ্রদ বানিয়ে দেবে, তোর মামা মোহনবাগানের খেলার টিকিট ফ্রিতে পায়। কিন্তু এবারটা সত্যি ভাই, মা কালীর দিব্যি। ঠিক আছে,
তাহলে বল কিভাবে বড়লোক হবি? কাউকে বলবি না তো? কাউকে বলবো না। কাল বিকেলে আমার মামার এক বন্ধু এসেছিল আমাদের বাড়িতে। এই মামার বন্ধুটা নাকি দেশে বিদেশে দামি দামি জিনিস কেনাবেচা করে। কিন্তু তোদের বাড়ি কেন এসেছিল? আরে ওটাই তো, কালকে আমি খেলে টেলে বাড়ি ঢুকেছি। হ্যাঁ, ঢুকতেই দেখি বাইরে অন্য লোকের জুতো, মানে পালিশ করা চকচকে বুট, ঘরের দরজা ভেজানো, তবে অল্প একটু ফাঁক ছিল। উঁকি মেরে দেখলাম ঘরের ভেতরে মা, বাবা, মামা আর মামার ওই বন্ধুটা। ভাই যখন বলল আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। আরে সন্ধুকে তো আমি কথায় কথায় বলেছিলাম এরকম একটা কয়েনের খোঁজ পেলে বলতে। স্পেসিফিক্যালি 1818 সালে একটা কয়েন, হনুমানের ছবি দেওয়া। তারপরও পরশু দিনের কয়েনটার কথা বললো, বুঝলেন তো? দামি জিনিস, কে এখন ভুল বুঝে হাতিয়ে নেবে। সত্যি ভাই না বললে আমরা তো জানতামই না। আমার শাশুড়ির সেলাইয়ের কৌটে পড়েছিল, মাঝে মধ্যে আর্য নিয়ে খেলতো, এখানে ওখানে ফেলে রাখতো। হারিয়ে ফেললে কি সর্বনাশটা হতো বলো দেখি। আচ্ছা দাদা, আপনি আপনি আমাকে আপনি বলবেন না। দেখুন, আমি আপনার শালাবাউরি বয়সী, নির্দ্বিধায় তুই দুগারি করুন। না মানে যেটা বলছি, ইয়ে এক একটা কয়েন 20 লাখ। বেশি বই কম না। আরে এই কয়েনে ময়লা জমেছে, হ্যাঁ, কেমিক্যাল দিয়ে পালিশ করতে হবে, তো নিজেই দেখতে হবে চাল টানবে। সত্যিই চাল টানবে? 100%। এই ধরুন, কয়েনের পাশে চাল ছিটিয়ে ছড়িয়ে রাখবেন, চুম্বকের মতো টেনে নেবে, ছুঁচ জ্বলাবেন, দেখবেন ছিটকে ছিটকে যাচ্ছে। তবে অনেকদিন ময়লায় পড়ে আছে তো। গয়নার দোকানে তাহলে নিয়ে যাবো একবার। হেবি বলেছেন তো, এটা গয়নার দোকান। উফ দিদি, তুইও না? গয়নার দোকানে এসব কয়েন পালিশ হয়? না না ধুর, ওনারা কি করে জানবেন? আসলে এই কয়েনগুলোতে ইরিডিয়াম আছে, হ্যাঁ, রেডিয়েশন হয়। এ পালিশ করার জন্য এজেন্টকে দিতে হবে, তাছাড়া টেস্ট করতে পাঠাতে হবে একবার। কিন্তু কিন্তু কি? দেখুন দাদা, সব দামি জিনিস, বুঝলেন তো, চারটার হাতে দেওয়া যায় না, ঠিক জায়গায় পাঠাতে হবে। তারা একটা সার্টিফিকেট দেবে, পালিশও তারাই করাবে। আর এত কিছু তো বিনা পয়সা হবে না। ঠিক কত টাকা লাগবে? আপনাদের তো 5টা কয়েন, তাই না? 5,000 টাকা তো রেট। আচ্ছা ঠিক আছে, আপনি 22,000 টাকা দেবেন, আমি কথা বলে নিচ্ছি, কোনো ব্যাপার না। 22,000? কোন ল্যাবে যাবে জানেন? হ্যাঁ, নাসার ল্যাবটা দেখলে আপনার এসব কথা বলতেন না। ঝাঁ চকচকের ল্যাব। হ্যাঁ, তাছাড়া আপনি এটা ভাবুন, কদিন পরে তো আপনি কোটিপতি। আচ্ছা, আর আপনাকে কত % দিতে হবে? দেখুন, আমি জানি এটা আমার ব্যবসার জায়গা, হ্যাঁ, কিন্তু সন্তু তো আমার বন্ধু হয়, ফ্রেন্ড, বুঝুন ফ্রেন্ড একদম আর কি। হ্যাঁ, ওর দিদি মানে আমার দিদি, তাই না দিদি? হ্যাঁ, একদিন ডেকে আমাকে খাসির মাংস খাইয়ে দেবেন, ভালো করে রাঁধবেন, ব্যাস, আর কিচ্ছু চাই না। আর এই টাকাটা করে জোগাড় করতে পারবেন, মানে ওটা যত তাড়াতাড়ি হবে, লক্ষ্মী তত তাড়াতাড়ি গৃহপ্রবেশ হবে, বুঝতে পারছেন তো? আসলে একটু সময় তো লাগবেই, বুঝতেই পারছেন। বেশ ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ সন্তু, টাকাটা ম্যানেজ হলে আমাকে জানাস। হ্যাঁ, এই তো আপনাদের ছেলে চলে এসেছে। কি সৌরভ গাঙ্গুলি, কটা চাই মারলে আজকে দাদা? অনেকগুলো। ব্যাস ব্যাস, বিশ্বকাপ তো এবার আমাদের। হ্যাঁ, আর আটকাই কে? বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালো বাপি মুখার্জি। মোটামুটি যা টোপ ফেলা হয়েছে, শিকার এবার নিজেই এসে ধরা দেবে। কবিতা, গান, তাজমহল, এসব শুধুই লোক দেখানো জিনিস। আসল শিল্প হলো এই চিটিংবাজি। দামি জামা, খাকি প্যান্ট, পালিশ করা বুট জুতো, সবই এই বিশেষ বিশেষ দিনগুলোর জন্য। মাঝারি উচ্চতা, গায়ের রং চাপা, গলায় সোনার চেন, হাতে ব্রেসলেট। যে কেউ দেখে বলবে লোকটা বড় লোক। আর বড় লোক সাজলে তবেই না লোকে বড় বড় কথাগুলো বিশ্বাস করবে। এসব কায়দা ও আগে জানত না, তপন দাসের কাছে শিখেছে। আপাতত তপন দাসই ওর গুরু। আর এখন বাপি প্রথমে গঙ্গা পেরিয়ে যাবে খড়দা, সেখান থেকে ট্রেন ধরে জগদ্দল। জগদ্দল স্টেশনেই ওর তপনদা আসবে। এজেন্ট নিয়ে নাকি কি সব জরুরি কথাবার্তা আছে। এই তপন দাসের সাথে বাপির আলাপটাও অদ্ভুতভাবে। বাপির মাঝে মধ্যে
সোনাগাছি যাওয়ার অভ্যেস আছে, তবে গেলেও কল্পনা মাসির কাছেই যায়, অন্য কোথাও নয়। কিন্তু মন্দার বাজার বলে খুব একটা যাওয়া হয়ে উঠছিল না কয়েক মাস। সেদিন উল্টোডাঙায় গিয়েছিল কি একটা কাজে, হঠাৎ কি মনে হতে একবার ঢু মারল সোনাগাছিতে। লোকনাথ মেডিকেল হলের ডান পাশে সরু গলি, খানিকটা এগিয়ে গেলেই পুরনো আমলের দোতলা বাড়ি। দরজার পাশ দিয়েই উঠে গেছে উঁচু উঁচু সিঁড়ি। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙেই দেখা পেল কল্পনা মাসির। ভদ্রমহিলা বেঁটে খাটো, চেহারা বেশ ভারী, গায়ে সিল্কের শাড়ি, মুখে পান, সব মিলিয়ে মেজাজই আলাদা। সাহেব যে মাসিকে একেবারে ভুলেই গেছে যা দেখছি। আর না না মাসি, তা না, তাহলে বাজারটা একটু খারাপ যাচ্ছে বুঝলে তো। তোমার কাছে আর কি লুকবো বলো। জল বোতল দাও না, ওই দাও, চেষ্টা পেয়েছি একটু দাও। এই তো রোড থেকে এলে, এক্ষুনি জল খেয়েও নি। বসো, তোমার সাথে কথা আছে। তারপর আমি রিঙ্কিকে ডেকে দিচ্ছি। নাকি অন্য কারোর সাথে যাবে আজ? কি কথা সেটা আগে বলো না। ওই সেই বলেছিলে না, চাল টানার মার্কেটটায় সুবিধে করতে পারছো না। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কিসে? এখানে আরেকজন বাবু আসে, এলএমডার লোক, মদ খায়, ফুর্তি করে, অনেক দিনের চেনা জানা। তো কথায় কথা তোমার কথা বললু, ফোন নাম্বার দিয়ে গেছে, ফোন করে নিও। দাঁড়াও, নম্বরটা কোথায় যেন রাখলুম। এতজনের সংসার, জিনিসপত্রের মোটে ঠিক জায়গায় থাকে না গো। সব আটকুড়ের বেটিদের নিয়ে জ্বালা শেষ নেই, বুঝছো? এই যে পেয়েছি, রেখে দাও সাবধান। জামা প্যান্ট খুলতে গিয়ে আবার ফেলে দিওনি বাপু। তুমি না মাসি। বাবা, লজ্জায় তো লাল হয়ে গেলে। দাঁড়াও, তোমার নামকে ডাকি। অনেক মেকআপ করেছিস, এবার মেকআপ তুলবি, আয়, তোর সাহেব এসেছে। ঘণ্টাখানেক পর সেখান থেকে বেরিয়ে বাপি প্রথমেই ফোন করল তপন দাসকে। ফোনে খুব একটা বেশি কথাবার্তা হয়নি। সেদিন বিকেলেই জগদ্দল স্টেশনে ভদ্রলোকের সঙ্গে প্রথম দেখা। কিছু কিছু মানুষকে দেখতে এতই সাধারণ হয়, তারা সহজেই ভিড়ে মিশে যেতে পারে। তপন দাস ওই রকম প্রকৃতির লোক। খুব সাদামাটা জামা কাপড় পরে দেখা করতে এসেছিল। খুব লম্বা নয়, আবার বেঁটেও নয়, গায়ের রং তামাটে। ভদ্রলোক ওর পাশেই দাঁড়িয়েছিল অনেকক্ষণ। বাপি খেয়ালই করেনি। কি বাপি বাবু, কি ভাবছেন? চিটিং বাসটা আদৌ আসবে কি না? না না, আপনি কি না না মানে চিটিং বাজ ভাবিনি আর কি। মানে এ বাবা, চিটিং বাজকে চিটিং বাজ ভাববে না তো কি ভাববে? ধোয়া তুলসী পাতা। যাকে, আমি তপন দাস, পেশায় চিটিং বাজ। চাকরি, লোন, জাল সার্টিফিকেট, সব রকম ধান্দাতেই অল্প বিস্তর পসার আছে। আর তুমি হলে বাপি, বাপি কি যেন মুখার্জি, তাই তো? হ্যাঁ, এই দেখো, আপনি থেকে প্রথমেই তুমিতে নেমে এলাম। কাজ ঝোলালে কিন্তু তুই তো গাড়ি করবো, বুঝলে? যাকে, চাল টানার ধান্দায় কতদিন? মাসেক। তা আগে কি করতে? আচ্ছা, যা করতে বেশ করতে। মাস ছয়কে কিছুই সুবিধা করতে পারোনি, তাই তো? না মানে আমি। তপনবাবু আচমকা বাপির বুক পকেট থেকে নিজেই একটা সিগারেট বার করে নিয়ে ধরাল। ভদ্রলোকের আবির্ভাবের কায়দায় এবং কথাবার্তায় ইতিমধ্যেই বাপি খানিকটা থতমত খেয়ে গিয়েছিল। সিগারেট ধরানোর পর ওকে যেন বোবায় পেল। ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়েছিল বেশ অনেকক্ষণ। তপন সেদিকে ভ্রুক্ষেপ না করে নির্দ্বিধায় সিগারেটে কয়েকটা টান দিল। তারপর হঠাৎ নিজের পকেট থেকে কিছু খুচরো টাকা বের করে বাপির পকেটে রেখে মুচকি হাসল। ব্যবসার ক্ষেত্রে আমি আবার ধার বাকি রাখি না, বুঝলে?
চলো এবার কাজের কথা হোক। তুমি সেই হনুমানের ছবি দেওয়া কয়েনটা খুঁজছো, তাই তো? যেটা সত্যি সত্যি চাল টানে। হ্যাঁ। পাচ্ছ না, তাই তো? হ্যাঁ মানে আপনি কি করে? না জানার কিছুই নেই, সহজ ব্যাপার। লোকে এভাবেই ধান্দা চালাতে চায়, কিন্তু এই কয়েন পাওয়া মানে লটারি, সম্ভাবনা কম। তোমার প্রথমেই জানতে হবে সম্ভাবনা বেশি কিসে, বুঝলে? কিসে? মাগনায় জানবে বাপিবাবু, তা কখনো হয়? না আপনি বলুন না, মানে আপনার কত টাকা দিতে হবে বলুন। আর দেখো, অঙ্কে আমার জ্ঞান কম, ওই টাকার অঙ্ক ফঙ্ক আমি বলতে পারবো না। ওই গাঁত মেরে শুধু কেশবনাগের শতকরা চ্যাপ্টারটা কষ্টে সৃষ্টে মাথায় ঢুকিয়েছি। তুমি শতকরা বোঝো তো? পার্সেন্টেজ? হ্যাঁ, পার্সেন্টেজ। বলো তাহলে কত পার্সেন্ট দেবে? আপনিই বলুন। আমি বললে আমার কথার মান রাখতে সেটাই দিতে হবে, তখন কিন্তু আর দরাদরি চলবে না। 10%? 20। আচ্ছা। আমার কিন্তু অনেকগুলো চোখ কান আছে বাপিবাবু, এই দু চোখে ধুলো দিয়ে তুমি কিন্তু পালাতে পারবে না, আগেই বলে দিলাম। পরে বিপদে পড়লে কিন্তু এই বান্দাই বাঁচাবে। তাই এ মা, প্রথম দিনেই কড়া কড়া কথা বলছি না? ছি, আমি জানি তুমি অমন মানুষই নও, যখনই যাও রিঙ্কির কাছেই যাও। আর তুমি তো মানুষ ঠকাও, আমি তো পাক্কা শয়তান, আমাকে তুমি ঠকাবে না। না দূর, আমি ওইসব মাথাতে মানছি না। কি বলছেন আপনি? বাপি বাবু, ফাঁকা হাতে এসব কেউই মাথায় আনে না, বুঝলে? পয়সা ঢুকুক মাথায় এমনি পোকা কিলবিল করবে। বলুন না, সম্ভাবনা বেশি কিসে? হ্যাঁ বলি। 2-3 রকম পথ আছে, ভালো করে শুনবে। কিছু মানুষ পাবে গরিব আর মধ্যবিত্ত, ওদের কাছে অ্যান্টিক জিনিস ফিনিসের অত দাম নেই, মোটা টাকা পেলে বেচে দেয়। সেসব লোকের কাছে পুরনো কয়েন খুঁজবে, আস্তে আস্তে চ্যানেল ছড়াবে, খবর আসবে। ওদের কয়েন দেখে ভেবে চিনতে বলবে ঠিকই আছে, তবে অনেক দিনের তো, পালিশ করতে পাঠাতে হবে। টেস্ট করতে বিদেশে যাবে, ওই নাসা টাসা বলে দেবে, অশিক্ষিত হলে খেয়ে যাবে। খবরের হেডিংয়ে এই নামটা আসে। টেস্টিংয়ের জন্য গড়ে ওই 1000-20 নেবে। কয়েন পিছু না মাথা পিছু? আরে সালা, তোমার তো দেখছি চালু দিমাগ আছে। দেখো, দিমাগ না বাড়লে এ লাইনে তুমি উন্নতি করবে। পার্টি কেমন তোমায় বুঝতে হবে ভাই, কার কয়েন পিছু দেওয়ার সাধ্য আছে আর কার মাথা পিছু। মাঝে একজন কানেকশন পয়েন্ট রাখবে, টেস্টের রিপোর্ট নিজে দিতে যাবে না, দরকার হলে বাই পোস্ট পাঠাবে। না হলে আচমকা সেফ জায়গায় কানেকশন পয়েন্টের লোকটাকে ডেকে বলবে রিপোর্ট নেগেটিভ, ব্যাস। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার। এটা তো মানে আমি এটা ভেবেই দেখিনি। হ্যাঁ, দাঁড়াও, শুরুতেই এত লাফিও না, পরেরটা বলি। এটা আবার ঠিক করে নামাতে পারলে কিন্তু হেব্বি লাভ। কিরকম? এই কায়দাটা শুধু বড় লোকদের জন্য, মানে যাদের প্রচুর টাকা আছে এবং আরও যারা অনেক টাকা কামাতে চায়, তাদেরকে টোপ দিতে হবে এই চাল টানা কয়েনে। বলবে মাল ফেলুন, কয়েন পাবেন। সে কয়েন চাল টানবে। তাই কয়েন বাড়িতে থাকলেই বৃহস্পতির তুঙ্গে, ব্যাস। কিন্তু কয়েন? তারও এজেন্ট আছে, আলাপ করিয়ে দেবো। এমনি কয়েনে এমন মশলা লাগিয়ে দেবে, সে কয়েনও চুম্বকের মতন চাল টানবে। কিন্তু তার জন্য বাপু তোমায় কিছু খসাতে হবে। আগে পার্টি দেখো, তারপর খুশিও। বেশ, আর কোনো রাস্তা? মানে হ্যানা তেনা অনেক রাস্তাই আছে, কিন্তু নতুন কিছু না। আস্তে আস্তে নিজেই শিখে যাবে। আর একদম শেষ রাস্তা, আসল কয়েনগুলোর 1-2 হাতিয়ে নেওয়া। সেটা করতে পারলে তো আর চিন্তাই নেই। বেশ, প্রথম দুটোতেই খেয়ে পড়ে বেঁচে যাবো মনে হচ্ছে। বাপি বাবু, খেয়ে পড়ে বাঁচার জন্য লোকে মুটের কাজ করে, দিনমজুর খাটে, চিটিংবাজি করে না। তুমি বড় লোক হতে চাও, অনেক বড় লোক, সেটাই বলো না, ক্ষতি কি? আমি কি তোমার পর? আচ্ছা, আমি আপনার কথা মতো খোঁজ খবর চালাচ্ছি, দেখি কিছু জোটে কিনা ভাগ্যে। ভাগ্যে এমনি কিচ্ছু জোটে না, ভাগ্যকেও শান দিতে হয়।
এই যে ভিখিরি মার্কা জামা কাপড় পরে আছো, দেখে যে কেউ বলবে তুমি হাতে টাকা পেলেই নিয়ে কেটে পড়বে। হ্যাঁ তাই? এই সত্যি আমাকে এরকম লাগছে? বাপি নিজের ময়লা জামা কাপড়ের দিকে তাকিয়ে একবার পরখ করে নিল। জামাটা বছর দুয়েকের পুরনো, তবে এ জামা ঘুরিয়ে ফিরিয়ে ও অনায়াসে আরো 2-3 বছর চালিয়ে নেবে। কিন্তু এতে যে ওকে ভিখারির মতো লাগে এমন দাবি কেউ কখনো করেনি। কথাটায় বিস্তর খারাপ লেগেছে ওর। কিন্তু তপন দাস যে উঁচু দরের মানুষ ততক্ষণে বুঝে গিয়েছিল, তাই তাকে ঘাঁটাবার চেষ্টা করল না। মাথা নামিয়ে শেষমেশ মেনেই নিল। জামাটা বদলাতে হবে। আলবাত, জামা, প্যান্ট, জুতো, সিগারেটের ব্র্যান্ড সব বদলাতে হবে, তবে সব সময় নয়। যেদিন যেদিন শিকারে যাবে শুধু সেদিন। মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে, দেখো এতে কাজ দেবে। আচ্ছা স্যার, তাই হবে। আরে আবার স্যার ফ্যার কেন, তপনদা বলবে পাতি। আজ তাহলে আসি নাকি? কাজের খবর হলে ফোন করব। আচ্ছা, কোথায় ফোন করলে তোমায় পাবো একটু লিখে দাও দেখি। এই যে এই ডায়েরিটাতে লেখো। আচ্ছা, আপনি কি বেরিয়ে যাও, অন্য কাজ আছে। দেখা হচ্ছে তাহলে জলদি। ঝড়ের মতো এসে যেন পলকেই মিলিয়ে গেল লোকটা। বাপি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল খানিকক্ষণ। সে দৃষ্টির খানিকটায় যেমন মুগ্ধতা, খানিকটায় তেমন বিস্ময়, দুশ্চিন্তা, ভয়। অনুভূতির ঘূর্ণি যেন তোলপাড় করে দিচ্ছে ভেতরটা। সত্যি কি এবার ওর জীবন বদলে যাবে? তা অবশ্য কদিন পরেই টের পেল। একে একে বড়শিতে মাছেরা নিজে থেকেই এসে ধরা দিল। টাকা পয়সা ইতিমধ্যে এসেছে কয়েক দফায়, আর এবার তো রীতিমতো জাল বিছাবার ধান্দায় আছে। বড় লোক একটা পাকড়াও করেছে। ধন সম্পত্তি বাড়ানোর জন্য অন্ততপক্ষে একটা হলেও চাল টানা কয়েন সে কিনতে চায়। কথাবার্তা খানিকটা এগিয়েছে। ভদ্রলোক নিজে থেকেই দাম নিয়ে ভাবতে বারণ করেছে। আগাম টাকাও দেবে বলছিল, কিন্তু বাপি নিতে চায়নি। আসলে ওর ভয় করছে, তাই খুব সাবধানে এক পা করে এগোচ্ছে এই পথে। যেমন আজ তপন দাসের সঙ্গে এজেন্ট নিয়ে একটা পাকাপাকি কথাবার্তা হবে। পার্টির থেকে টাকা নেওয়ার আগে এজেন্টের ব্যবস্থা করা জরুরি। খড়দা থেকে ট্রেনে চেপে বসার পর একটা সিটও পেয়ে গেল বাপি। খানিকক্ষণ চোখ বুজে ঘাড় এলিয়ে শুয়ে রইল। বোধহয় ঘুমিয়েই পড়ত, কিন্তু একটা বিটকেল হকার উঠে ওর কাঁচা ঘুমটা চটকে দিল। দাদা, আজকে ভাবুন 3টে টাকা এমনি গেছে খোয়া। কিনে দেখুন, চেখে দেখুন, অরিজিনাল জয়নগরের মোয়া। আগে খান, ভালো লাগলে দাম পরে দেবেন, ভালো না লাগলে একদম ফ্রি। ও দাদা, ও দাও একটা মোয়া দাও দেখি, খেয়ে দেখি দাও, একটা দাও। এই যে দাদা, ইন। ঠিক আছে, আর একটু মিষ্টি হলো। মিষ্টির জন্য তো দাদা রসগোল্লা আছে, মোয়া তো এরকমই হয়। এটা হয় বলতে চলে। 3টে টাকা দিন দাদা, খুচরো দেবেন? টাকা তো দেবো না, কারণ তুমি তো বললে ভালো না লাগলে একদম। ও তো দাদা বলতে হয় বলে, সত্যি দেবেন না? না, দেবো না। এদিকে একটা মোয়া দাও তো দেখি। ভূত দেখার মতো চমকে উঠল বাপি। তপন দাস ওর সঙ্গে একই ট্রেনে, একই কামরায়। লোকটা কি ম্যাজিক জানে, নাকি ওর পিছু নিয়েছে, নাকি পুরোটাই কাকতালীয়? তপন ওর পাশেই বসল, মুখে বিস্ময়ের ভাব নেই। বাপিকে যেন খেয়ালই করেনি। অথচ বাপি ভালো করেই জানে তপন ওকে দেখতে পেয়েছে। মোয়াটা বেশ উপভোগ করতে করতে খেলো প্রথমে, তারপর পকেট হাতড়ে 6 টাকা বের করে হকারের হাতে দিল। কিন্তু দাদা, মোয়ার দাম তো 3 টাকা। জানি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই 6 টাকা দিলাম, রেখে দাও। আচ্ছা দাদা। দাদা, আজকে ভাবুন 3টে টাকা এমনি গেছে খোয়া। কিনে দেখুন, চেখে দেখুন, অরিজিনাল জয়নগরের। হকার খানিকক্ষণ মাথা চুলকে
6টি টাকা নিয়ে অন্যদিকে এগিয়ে গেল। তারপর তপন বাপির দিকে যে দৃষ্টিতে তাকালো, এ যদি সত্যযুগ হতো আর তপন যদি সাধু পুরুষ হতো, বাপি ততক্ষণে নির্ঘাত ভস্ম। বাপি নিজের ভুল খানিকটা হলেও বুঝতে পেরেছে। সে মাথা নামিয়ে নিল। তোমার কপালে তো দেখছি শালা গণপিটুনি লেখা আছে। এমন কাজ করো কেন যাতে 5টা লোক তোমায় চেয়ে দেখে? হ্যাঁ, 3 টাকা দিয়ে মোয়া কিনে খেতে পারো না? না মানে ইয়ে ফিয়ে ছাড়ো। আমি তোমার বাবা জ্যাঠা নয় যে পদে পদে জ্ঞান দেবো। এমন করলে কিন্তু এ লাইনে বিপদ আছে ভাই। ভুল হয়ে গেছে দাদা, আর হবে না ব্যাংকটা। আচ্ছা, এজেন্টের ব্যাপারটা ওইটা? জগদ্দল স্টেশনটা এসেছে না, দেরি আছে, তবে এই তো সবে। তাহলে ও নিয়ে তোমার সাথে স্টেশনে কথা বলবো বলেছি। স্থান, কাল, পাত্র এগুলো একটু বুঝতে শেখো। লোকটার কথাবার্তা শুনলে মাঝে মধ্যে ভীষণ রাগ হয় বাপির। এলো পাথাড়ি 2-4টে ঘুষি চালাতে ইচ্ছে করে। কিন্তু তপন দাসের মধ্যে এমনই কিছু একটা ক্ষমতা আছে যে ও বারবার সম্মোহিত হয়ে পড়ে। তখন এই মন্ত্রমুগ্ধ সাপ আর দংশন করে না, পায়ের কাছে নেতিয়ে পড়ে থাকে। জগদ্দল স্টেশনে নামা মাত্রই তপন আবার অন্য লোক। নিজের পকেট থেকে ফস করে একটা সিগারেট ধরালো, তারপর হাসি হাসি মুখ করে তাকালো বাপির দিকে। বাপি বাবু, রাগ করলে নাকি? না। আরে করেছো, গালও দিচ্ছ জানি, কিন্তু যা বলি তোমার ভালোর জন্যই তো বলি। যাকগে, এজেন্টের বন্দোবস্ত হয়েছে। 30,000-এ কথা মিটিয়েছি, এইটুকু বলতেই আসা। হ্যাঁ, 30,000? হ্যাঁ, চেনাশোনা বলে 30,000 বাবা। দেখো, জানোই তো, যেমন গুড় ঢালবে তেমন মিষ্টি হবে। মানে? ধরো কয়েনটা তোমার সামনে চাল টানলো, কিন্তু পার্টির সামনে টানলো না। আর কয়েন চাল না টানলে ছাল চামড়া কিন্তু তুলে নেবে পার্টি। হ্যাঁ, বুঝতেই পারছো। আর 30,000-এর পুরোটাই কি কয়েনের দাম? বেশিটাই তো বিশ্বাসের দাম। কি বুঝলে? হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে, আমি দেখছি কাল পরশু একবার। আরে চিন্তায় পড়ে গেলে নাকি? দাঁড়াও, তোমায় একটা জিনিস দেখাই। এই যে, এই বুকের বাঁদিকে হৃৎপিণ্ডের পাশে রাখা থাকে। এই দেখো। কি এটা? বিলিয়ন মানে বোঝো? 10 কোটি। আরেকটা শূন্য লাগাও। 100 কোটি ডলার। এই লাইনেই পাওয়া। বুক পকেটে নিয়ে ঘুরছেন আপনি? মানে যদি চুরি টুরি, এটা লাভ নেই, ভাঙাতে গেলে ধরা পড়ে যাবে। ঠিক জায়গায় পৌঁছাতে হবে এটা নিয়ে। আর কিন্তু তবু একটা মানে সেফটি এই লাইনে? আরে সব তো নিজেদেরই লোক। এই যে তুমি এটা দেখলে, তোমার ইচ্ছে করছে জানি, তোমার কাছেও এমন কিছু একটা থাকো। তা বলে কি তুমি আমার থেকে কেড়ে নেবে? হ্যাঁ, বাপি উত্তর দেয় না। প্ল্যাটফর্মের হলদে আলোয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তপন দাসের দিকে। একজন মানুষ এমন নির্বিকার কিভাবে হতে পারে? 100 কোটি টাকা বাপির স্বপ্নেও কখনো আসেনি, আর তার সামনে 100 কোটি ডলার নিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক যে খানিকক্ষণ আগে লোকাল ট্রেনে জয়নগরের মোয়া খেয়েছে 6 টাকার বিনিময়ে। এবারও বাপির চোখে বিস্ময়, তবে সে বিস্ময়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝিলিক দিচ্ছে লোভ। কয়েক মুহূর্তের মধ্যে নিজের ভাগ্যকে সোনায় মুড়ে ফেলার লোভ বড় সাংঘাতিক। অনেকে এ লোভের ফাঁদে পা দিয়ে ভেসে গেছে বরাবরের মতো। বাপি নিজেকে সামলে নেয়, নির্মোহভাবে এজেন্টের প্রসঙ্গে ফিরে আসে। আমি টাকা জোগাড় করছি, কিন্তু এজেন্ট কোথায় আসবে? এই জগদ্দল স্টেশনে? হ্যাঁ, খেয়ে পেয়েছো নাকি? তাদের জন্য হোটেল বুক করতে হয়।
তুমি আগে টাকাটা দিও, তারপর সব ব্যবস্থা হবে কোন। আচ্ছা বলছি ওই বলো। দেরি করবো না ভাবছি, স্টেশনে খানিকক্ষণ বসবেন আপনি, আমি তাহলে এক্ষুনি টাকাটা নিয়ে আসতাম আর কি। আচ্ছা যাও তাহলে, আমি একটু চা সিগারেট খাই। এটার কিন্তু যা বিল হবে তুমি মেটাবে বাপি বাবু। ঘাড় নেড়ে হাসতে হাসতে স্টেশন থেকে বেরিয়ে এলো বাপি। এ কেমন মস্করা! $1 বিলিয়ন যার পকেটে, সে কিনা ওকে চা সিগারেটের বিল মেটানোর জন্য বলছে। লোকটাকে মাঝে মধ্যে জিনিয়াস মনে হয়, আবার মাঝে মধ্যে মনে হয় বদ্ধ উন্মাদ। বাপি এইসব ভাবতে ভাবতে বাড়ির দিকে এগোচ্ছিল, অথচ কি এক দুর্বার ইচ্ছে ওকে থামতে বলছে। স্টেশনে ফিরে গিয়ে এক ঝটকায় কলার ধরতে বলছে তপন দাসের। মন বলছে এক খাবলায় বুক পকেট উপড়ে নেওয়ার কথা। বারবার চেষ্টা করেও লোভকে বাগে আনতে পারছে না বাপি। ছটফট করছে ভেতরটা। শেষমেশ বাপি ঘণ্টাখানেকের মধ্যেই 30,000 টাকা নিয়ে ফিরল। ওর চোখে এখন $1 বিলিয়ন স্বপ্ন, তবে এক ঝটকায় নয়, ধীরে ধীরে, প্ল্যাটফর্মের ভিড়ের মধ্যে নয়, সুযোগ বুঝে। মানুষের কূট বুদ্ধি মাঝে মধ্যে ঠোঁটের কোণে বাঁকা হাসি হয়ে ফুটে ওঠে। বাপি সেই হাসি সামলাতে গলায় ব্যঙ্গের সুর আনল। কি ভেবেছিলেন আসবো না? শোনো, এজেন্টের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে মোটামুটি। 6 তারিখ সকাল সকাল ধর্মতলার বিধান মার্কেটে চলে এসো, ঠিক আছে? হোটেলের নাম? তাড়াহুড়ো কিসের? হোটেলে ঢোকার সময় সাইনবোর্ডে তো দেখতেই পাবে। এই টাকাটা গুনে নিলেন না? শোনো, মানুষের হিসেব ঠিকঠাক করতে পারলে টাকার হিসেব করতে হয় না, বুঝলে? তুমি কি আমায় ঠকাবে? তা না, মানে তপন বাপির দিকে তাকিয়ে মুচকি হাসল। কি ভীষণ ধারালো সে হাসি, যেন এফোড় ওফোড় হয়ে গেল বাপির বুক। মনের ভেতরকার সব ইচ্ছে যেন ধরা পড়ে গেছে। ভেতর ভেতর কুকড়ে যাচ্ছে বাপি মুখার্জি। শীতের রাতেও কপালে জড়ো হচ্ছে বিন্দু বিন্দু ঘাম। $1 বিলিয়ন, বিলিয়ন। ফেব্রুয়ারি 2003, হোটেল পেঙ্গুইনে খুন। বউবাজার থানা থেকে তড়িঘড়ি টিম নিয়ে বকুস্থলে পৌঁছলেন এসআই হরিদাস গাঙ্গুলি। প্রথমে ঢুঁ মারলেন ঘটনাস্থলে, অর্থাৎ রুম নম্বর 102। ঘরের ভেতর অবিন্যস্ত একটি বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন নিহত ব্যক্তি। নাড়ি টেপার দরকার নেই, এক ঝলক দেখলেই বোঝা যায় প্রাণহীন শরীর। মৃতের শরীরে সাদা শার্ট, হাফ হাতা ক্রিম রঙা সোয়েটার, ছাই রঙের ট্রাউজার, নাক মুখ দিয়ে চুঁইয়ে পড়া রক্ত জমাট বেঁধে আছে আশেপাশে। শরীরে আর কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। লক্ষণ যা, সম্ভবত শ্বাসরোধ করে খুন। একটা খালি বিয়ারের বোতল ঘরের একটা কোণে, আর ঘরের ডেস্কের ওপর 6 তারিখের সংবাদ প্রতিদিন কাগজটা পড়ে আছে। উল্টে পাল্টে দেখা গেল সে কাগজের 12 নম্বর পাতাটা গায়েব। যে কোনো অপরাধের তদন্তে ঘটনাস্থলই প্রথম সিঁড়ি, যার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণেই শেষ ধাপ পর্যন্ত পৌঁছনোর চাবিকাঠি লুকিয়ে থাকে কখনো কখনো। ঘরের কিছুই বাদ দেওয়া হলো না, এমনকি বিয়ারের বোতলটা অবধি খুঁটিয়ে দেখা হল।
ডেভেলপ করার মতো স্পষ্ট আঙুলের ছাপ নেই। তবু নেওয়া হলো, যৎসামান্য চা পাওয়া গেল। 6 তারিখের সংবাদ প্রতিদিন কাগজটা সংবাদপত্রের অফিস থেকে আনানো হলো চটজলদি। যে পাতাটা ঘরের কাগজে ছিল না সেটি দেখা হলো মন দিয়ে। না, তদন্তে সাহায্য করার মতো কিছু নেই। ঘরে পাওয়া কাগজটার বাকি পাতাগুলোতেও কোথাও হাতে লেখা কিছু নেই যা দিশা দেখাতে পারে। ঘরের বাইরে ম্যানেজার বাবু জুবুথুবু হয়ে দাঁড়িয়ে হয়তো পুলিশের ডাকেরই অপেক্ষা করছিলেন। কয়েকটা প্রশ্ন আছে, অন্য কোথাও বসি? হ্যাঁ, পাশের ঘরটাই ফাঁকা আছে। এই টুবলু, 103 নম্বরের চাবিটা নিয়ে আয় তো। স্যার, কি কাণ্ড বলুন দেখি, এতদিনের হোটেল, এমন ঘটনা মাইরি বাপের জন্মে হয়নি। আপনি এ হোটেলে ক বছর? আমি তা ধরুন 98-এ এসেছি, 5 বছর তো হয়েই গেল। এই যে স্যার, এই যে ভেতরে এসে বসুন। আপনার নাম ধাম? প্রদীপ কুমার প্রধান, বাবা নলিনীকান্ত প্রধান, বাড়ি কলিশাভাঙা, কাঁথি, পূর্ব মেদিনীপুর। বেশ। হোটেলের খাতায় মৃতের কি নাম এন্ট্রি আছে? সঙ্গে কে ছিল? স্যার, মৃতের নাম সুমন বিহারী, আর এর সঙ্গে ছিল মতিলাল সাউ। আচ্ছা, আর রিসেপশনে সে সময় কে ছিল? শৈবাল জানা। ডেকে পাঠান। আর এই মতিলালকে হোটেল থেকে কেউ বেরোতে দেখেছে? টুবলু দেখেছে, বলল সন্ধ্যের দিকে বেরিয়েছিল। এই টুবলু দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ম্যানেজারের ডাক পেয়ে ঘরে ঢুকল। এর আগে জীবনে কখনো পুলিশের মুখোমুখি হতে হয়নি। সে ভয় একেবারে গুটিয়ে গেছে। বসো। জল খাবে? না না, ঠিক আছে ঠিক আছে। ভয় পাচ্ছ কেন? ভয়ের কিছু নেই, জাস্ট 2-1টা প্রশ্ন করি। প্রশ্ন করুন করুন। মতিলাল সাউকে ভালো করে দেখেছিলে? হ্যাঁ। কেমন দেখতে ছিল বলতে পারবে? পারবো স্যার। 1 মিনিট। সাব ইন্সপেক্টর গাঙ্গুলি বাবু ঘর থেকে বেরিয়ে স্কেচ আর্টিস্টকে ডেকে আনল। ইতিমধ্যে মৃতের ট্রাউজারের পকেট থেকে একটা ছোট ডায়েরি পাওয়া গেছে। প্রতিটা নম্বরই ফোনে ধরার চেষ্টা চলছে, তবে মৃতের আসল পরিচয় এখনো পাওয়া যায়নি। এবার বলো তো, মতিলালের চেহারার কি কি মনে পড়ছে? চেহারা? হ্যাঁ, লম্বা না খুব একটা, আবার পিঠেও ঠিক নয়। গায়ের রংটা হালকা চাপা, এই ধরে নিন আমার মতো নয়, হালকা একটু কালো, বুঝলেন, হালকা কালো। আচ্ছা, আর কিছু? আর কিছু মানে স্যার, আর তো কিছু মনে পড়ছে না। টাক ছিল? না না না, ছিল না। চোখে চশমা? না স্যার, তাও ছিল না। কপালে বা মুখে কোনো কাটা দাগ? তেমন তো কিছু মনে পড়ছে না। খুঁড়িয়ে হাঁটছিল? না স্যার, না। আচ্ছা, যখন এসেছিল তুমি ছিলে? হ্যাঁ স্যার, আমি ছিলাম। শৈবালদার সাথেই তো আমি ছিলাম। আমি তো খাতায় লিখলাম, হিন্দিতে কথা বলছিল, তবে কথায় কিন্তু স্যার একটা বাংলা টান ছিল। আই সি। আচ্ছা, খাবার কিরকম কি অর্ডার করেছিল? লেখা আছে নিশ্চয়ই? মনেও আছে স্যার। মনে আছে? এতজন এত কিছু অর্ডার করে, সব মনে থাকে? কিছু কিছু তো স্যার মনে থেকেই যায়। ওই দুজনেই দুপুরে হোটেলে কিচ্ছু খায়নি, কিন্তু ওই চেক ইন করবার পর বেলার দিকে আবার বেরিয়েছিল। আর দুপুরে জানেন তো, যখন ফিরলো তখন বিয়ারের 2টো বোতল, এই স্যালাড আর চিকেন পকোড়া অর্ডার করলো। খানিকক্ষণ পরে স্যার ইন্টারকমে ফোন করে আবার চিকেন পকোড়া অর্ডার করলো। আমি তো দিতে গিয়েছিলাম ঘরে। তুমিই নিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আর এই হোটেলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যাতে পারে আমাকে খাটিয়ে নেয়। তা তুমি গিয়ে ওদের কথাবার্তা কিছু শুনতে পেলে?
কথাবার্তা? না স্যার, না। তবে কি জানেন তো, ওই খুব বিরক্ত হয়ে দুপুরে চিকেন পকোড়া দিতে গেছিলাম না, কথাবার্তা সেরকম কিছু শুনিনি। ঠিক আছে, তবু যদি কিছু মনে পড়ে জানিও। আচ্ছা স্যার, আচ্ছা। ইতিমধ্যে ডিটেকটিভ ডিপার্টমেন্টেও খবর গেছে, হোমিসাইড শাখার গোয়েন্দারাও উপস্থিত। গাঙ্গুলিবাবু বেরিয়ে এসে একজন অফিসারকে দায়িত্ব দিলেন রিসেপশনিস্ট শৈবাল জানার সাথে টুবলুর কথাবার্তা ক্রস চেক করে নিতে। তারপর এগিয়ে গিয়ে হাত মেলালেন হোমিসাইড বিভাগের সাব ইন্সপেক্টর শুভাশিস ভট্টাচার্যের সঙ্গে। তিনি বউবাজার থানার এসআই হরিদাস গাঙ্গুলির পূর্ব পরিচিত। এই তো আপনারা এসে গেছেন, আমাদের আর চিন্তা নেই। তদন্ত তো পার্টনারশিপেই হবে। যাকে কি বুঝছেন? যে খুন হয়েছে তার ঠিকুজি কুষ্টি তো পেয়ে যাব, যে পালিয়েছে তার টিকির সন্ধানে আপাতত। আমাদের টিকটিকিদের কাজই তো তাই। চলুন। সেই সময় একজন জুনিয়র অফিসার এসে বেশ অনেকগুলো খবর দিলেন। মৃত ব্যক্তি ভুয়ো নামে হোটেলে উঠেছিল। আসল নাম তপন দাস, পেশায় চিটিংবাজ। তপসিয়া থানার রাইচরণ পাল লেনে পূর্ণচন্দ্র সাহা নামের এক মাঝবয়সীর বাড়িতে থাকত। এর মধ্যেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ণচন্দ্রবাবু এসে মৃতকে শনাক্ত করলে নিশ্চিত হওয়া যাবে। আর একটা খোঁজ পাওয়া গেছে, খড়দার কাছে তপন দাসের এক ভাই থাকে, তার নাম খোকন দাস। দাদার ব্যাপারে জানতে চাওয়ায় সে ব্যক্তি দস্তুর মতো বিরক্ত হয়ে জানিয়েছে দাদার সঙ্গে তার বহু দিন কোনো যোগাযোগ নেই। পূর্ণচন্দ্র সাহা এলে একবার জানিও তো। আর এই খোকনকেও তুলে আনার বন্দোবস্ত করো তো। জুনিয়র অফিসার স্যালুট করে বেরিয়ে গেলেন। সাব ইন্সপেক্টর গাঙ্গুলিবাবু শুভাশিস বাবুর সঙ্গে হোটেলের এদিকে সেদিকে ঢুঁ মারতে শুরু করলেন। কি দিনকাল পড়ল মায়েরি। দিনকালের আর কি দোষ? না মানে, যে বাঙালি একসময় লিখে নোবেল পেত, সে এখন চিটিংবাজি করে খুনোখুনি করছে। মানে আপনি শিওর রবীন্দ্রনাথের সময় চিটিংবাজ ছিল না? আর এই তো 5 বছর আগেই অমর্ত্য সেন নোবেল হাঁকালেন। তা ঠিক, কিন্তু আসলে কি জানেন, বাঙালির বরাবর ডোমেনটা বড়। কেউ ইন্ডিয়ার ক্যাপ্টেন হবে, কেউ চিটিংবাজি করবে, খুনোখুনি করবে, সব যুগেই। স্যার 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 একটা কথা। হঠাৎ করে হাঁপাতে হাঁপাতে টুবলু এসে উপস্থিত হলো। হাঁপাচ্ছ কেন? শান্ত হয়ে বলো। স্যার, ওদের মধ্যে কি নিয়ে আলোচনা হচ্ছিল সেটা স্যার শুনতে পাইনি। তবে তবে স্যার মনে পড়ল একটা কথা কিন্তু আমার কানে এসছিল। সার্কাস। সার্কাস? হ্যাঁ স্যার, সার্কাস। আর কিছু? না স্যার, না। আচ্ছা, তুমি এখন যাও, পরে দরকার পড়লে ডেকে নেব। খানা তল্লাশির আরও কিছু টুকটাক খবর নিচ্ছিলেন দুই অফিসার। কাজে লাগার মতো তথ্য বিশেষ কিছু তখনও পাওয়া যায়নি। ইতিমধ্যে পূর্ণচন্দ্রবাবু এলেন। সাহাবাবু মধ্যবয়স্ক, দেখে বোঝা যায় নিপাট ভদ্রলোক। একবারেই মৃতকে শনাক্ত করলেন। তার থেকে জানা গেল তপন দাস কম কথা বলতেন, ব্যবসা করতেন, কিন্তু কি ব্যবসা করতেন পূর্ণচন্দ্রবাবু জানেন না। অবিবাহিত ছিলেন, মাঝে মধ্যে অনেকে দেখা করতে আসত। সব মিলিয়ে বিক্ষিপ্ত এইসব তথ্যে তদন্তের কিছুই সুবিধে হল না। পূর্ণচন্দ্রবাবু চলে যাওয়ার বেশ খানিকক্ষণ পরেই খোকন দাস এসে পৌঁছল। কপালে ভাঁজ, মুখে এক রাশ বিরক্তি। দাদার মৃত্যু সংবাদ পেয়েও শোকের ছিটে ফোঁটা দেখা গেল না
তার চোখে মুখে। দাদাকে পছন্দ করতেন না একেবারেই, তাই না? পছন্দ করার মতো কোন কাজটা করেছে ও? 1 নম্বরে চিটিংবাজ শালা। তাই জন্য লোককে চাকরি দেবে বলে টাকা পয়সা নিত, লোন করিয়ে দেবে বলে টাকা নিয়ে পালাতো। সেসব মানুষগুলো চোখের দিকে তাকাতে পারতাম না স্যার। সর্বস্ব হারিয়ে উন্মাদের মতো তারা আসতো। কম ঝামেলা পোহাতে হয়নি ওর জন্য। মরে গেছে, আপদ গেছে। দেখুন, যতই হোক আপনার দাদা তো। বললাম তো, ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু কার কার যোগাযোগ ছিল সেটা তো একটু আধটু জানবেন নাকি? ওর পকেটে কোনো ডায়েরি পাননি? ওতেই তো সব চিটিংবাজদের নম্বর লেখা আছে। খোঁজ করুন, পেয়ে যাবে। আমি তো জানতাম একদিন ঠিক এমনটাই হবে। বেশ হয়েছে, সালা গেছে বাঁচা গেছে। আচ্ছা, আপনি আসুন, তবে শহর ছাড়বেন না, দরকারে আবার আসতে হতে পারে। মুখটা বাংলার 5-এর মতো করে বেরিয়ে গেল খোকন দাস। ফোনের দায়িত্বে যে জুনিয়র অফিসার ছিলেন শুভাশিস বাবু তাকে ডেকে পাঠালেন। হ্যাঁ বসো। ডায়েরির সব নাম্বারগুলো ফোন করেছো? হ্যাঁ স্যার। কোনো প্যাটার্ন? প্রায় সব কটা নম্বরই উত্তর 24 পরগনার। বেশ কয়েকজন তো নাম করা চিটিংবাজ। চিটিংবাজির ধরন অনেক রকম আছে, তবে বেশিরভাগটাই চাল টানা র্যাকেটের। ওই দামি ধাতুর কয়েন আর ভেসেল? হ্যাঁ স্যার। হঠাৎ বড়লোক হওয়ার এই ভূতটা মানুষের ঘাড় থেকে কবে যে নামবে। যাকে তুমি আমাদের সব সোর্স কাজে লাগাও। এই তপন দাসের সঙ্গে কার কার সদ্ভাব ছিল, কে গায়েব হয়েছে, কার ঝামেলা ছিল, সব আমাকে জানাবে। ওকে স্যার। আর আমিও যাব স্পটে, নিজে গিয়ে কথা বলবো। তাই কোথাও ভিজিটার ইন্টারোগেট করার থাকলে ইনফর্ম করবে। ক্লিয়ার? শিওর স্যার। পরদিন খবরের কাগজে বড় বড় করে হেডিং বেরোলো, হোটেলের ঘরে সঙ্গীকে খুন করে আততায়ী ফেরার, অন্ধকারে পুলিশ। অবশ্য কথাটা ভুল কিছু নয়, পুলিশ সত্যিই অন্ধকারে। চাল টানা র্যাকেটের অনেকের সাথেই কথা বলেছেন হোমিসাইড বিভাগের এসআই শুভাশিস বাবু। তপন দাসকে তারা চিনতেও পেরেছে, কিন্তু সেই মাঝারি উচ্চতা, চাপা গায়ের রঙের মানুষটার খোঁজ কেউ দিতে পারেনি। আততায়ীর যতটুকু বর্ণনা পেয়েছে পুলিশ, তা দিয়ে তাকে খুঁজে বের করা একরকম খড়ের কাদায় ছুঁচ খোঁজার মতো। তপন দাসকে দাহ করার আগে ময়না তদন্তে প্রত্যাশিত তথ্যটাই পাওয়া গেল। শ্বাসরোধ করে খুন। কিভাবে খুন করা হয়েছে পরিষ্কার। কেন খুন করা হয়েছে না জানা গেলেও আন্দাজ করা যায়। কে খুন করেছে এটাই আসল প্রশ্ন। সুমন বিহারী যদি তপন দাস হয়, তাহলে এই মতিলাল সাউ কে? হাতের সমস্ত তাসগুলো একে একে ফেলছিল গোয়েন্দা বিভাগ। হোটেলের কর্মচারীদের বারংবার জেরা করা হলো, কিন্তু অনেক জেরার পরেও নতুন কোনো তথ্য পাওয়া গেল না। আচমকাই শুভাশিস বাবুর মনে পড়ল হোটেল বয় টুপলুর কথাটা। ছেলেটা বলেছিল দুজন চিটিংবাজের আলোচনার মধ্যে সার্কাস শব্দটা শুনেছে। তখন খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে কি এই মতিলাল সাউ সার্কাসের সঙ্গে যুক্ত? শীতকাল, জায়গায় জায়গায় সার্কাসের তাঁবু পড়েছে। উত্তর 24 পরগনাকে কেন্দ্র করে চরকির মতো এক সার্কাসের তাঁবু থেকে অন্য সার্কাসের তাঁবু ঘুরতে শুরু করলো গোয়েন্দা বিভাগের দল। সার্কাস থেকে লাভের লাভ কিছু হলো না বটে, তবে শিকে ছিঁড়ল আচমকায়। গাড়ি ছুটছিল নৈহাটি পেরিয়ে ঘোষপাড়া রোড ধরে। হঠাৎ শুভাশিসবাবু বললেন, একটু চা খেলে হয় না? তাহলে স্যার আরেকটু এগিয়ে গিয়ে দাঁড় করাই? কেন বাপু, দিব্যি তো আশেপাশে দোকান আছে।
এই সামনেই তো সার্কাস মোড়, ওখানে একটা চায়ের দোকান আছে স্যার। কমিশন টমিশন পাও নাকি? হ্যাঁ না না স্যার, ওখানে চাটা না বেশ ভালো করে। একবার চলুন না, খেয়েই দেখবেন। আরে মজা করছে। এক মিনিট, কি মোড় বললে? জগদ্দল স্যার, সার্কাস মোড়। ওখানেই দাঁড় করাও। কি হলো স্যার, হঠাৎ নামটা আবার জিজ্ঞেস করলেন? ছাই পেয়েছি, উড়িয়ে দেখি সেই অমূল্য রতনটিকে এখানে পাই কিনা। সবটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। মতিলাল সাউকে আচমকা এখানে পাবেন কি করে? খুঁজেই দেখা যাক। ভেবে দেখো, এমনও তো হতে পারে টুবলু পুরো কথাটা শুনতে পায়নি। ওরা সার্কাস মোড়ের কথাই বলছিল, টুবলু শুধু সার্কাস শব্দটা শুনতে পেয়েছে। হ্যাঁ স্যার, হতে পারে। ও তো আর কথা শুনবে বলে ঘরে ঢোকেনি। তবে এখন সার্কাস মোড়ে শুধু চাই খাবো। ছাই ওড়াবার বন্দোবস্ত তুমি করবে। অভিজ্ঞ কাউকে লাগাও, জগদ্দল ছেঁচে ফেলুক। মতিলাল সাউ যাবে কোথায়? দিন দুয়েকের মধ্যেই একজনের খোঁজ পাওয়া গেল। চেহারায় মিল আছে, জগদ্দলেই বাড়ি। এলাকায় সুনাম একেবারে নেই বললেই চলে। ধরে আনা হলো জেরার জন্য। ইন্টারোগেশন রুমে খাঁটি সর্ষের তেল লাঠিতে মাখিয়ে টেবিলের ওপর রাখলেন শুভাশিস বাবু। সামনে চেয়ারটা টেনে বসলেন। পুলিশ অনেক সময় চোখ মুখ দেখেই অপরাধীকে চিনতে পারে। উল্টো দিকের লোকটার কপালের ভাঁজ, বিন্দু বিন্দু জমাট ঘাম এতক্ষণে প্রায় সবটাই বুঝিয়ে দিয়েছে। এখন শুধু দরকার স্বীকারোক্তির। কি নাম? বাপি মুখার্জি। তপন দাসকে কেন খুন করলি? কোন তপন দাস? আমি বলছি, আমাকে মারবেন না স্যার, প্লিজ। বাহ, তুই তো ভালো ছেলে রে, সুবোধ বালক। পাড়ার লোকেরা খামোখাই নিন্দে করছিল। বলো বাবা, চটপট বলো, অনেক ঘুরিয়েছো এমনিতেই, চলো। স্যার বলছি, তপন দাস লোকটা না চিরিং মাছ ছিল স্যার, ওই চিরিং মাছ। আমাকে ওই চাল টানার ব্যবসায় ঢুকিয়েছিল। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। আবার সেই সবার মতো কিছু জানি না শুরু করলি? সিনেমা দেখে এগুলো শিখছিস না রে? আমি কথা বলছি, ভালো লাগছে না? তাহলে লাঠির সাথেই কথা বল। চালটা না কয়েন দেবে বলে আমার থেকে টাকা নিয়েছিল তপন। এজেন্টের সঙ্গে আমাকে দেখা করে বলেছিল, কিন্তু হোটেলে গিয়ে আমার কাছে আরো টাকা চায়। তাই খুন করে দিলি? সত্যি কথাটা বলবি? ও স্যার, জালি লোক একটা জাল $1 বিলিয়ন লোভ দেখিয়েছিল আমাকে। ওর আমার বুক পকেটে ছিল। হেঁচকি তোলার মতো থেমে থেমে বলছিস কেন? খুলে বল। হোটেলে বিয়ার আর পকোড়া নিয়ে ঢুকলি, তারপর? তারপর আমি জিজ্ঞেস করলাম, তপনদা এজেন্ট কখন আসবে? আসবে, কিন্তু 30-এ হবে না। হবে না মানে? ডিমান্ড ক্রাইসিস বোঝো, ডিমান্ড বেড়ে গেছে, তাই দামও বেড়ে গেছে। শালা ইয়ার কি মারছিস আমার সঙ্গে? হ্যাঁ, ওরে বাবা, তুই তো গাড়ি। শালা গুরুর প্রতি একটা সম্মান নেই। তার নিকুচি করেছে সম্মানের। আমাকে ফেরত আমার 30,000 টাকা ফেরত। মানে টাকা তো এজেন্টকে দিয়ে দিয়েছি। এই এজেন্টকে দিয়েছিস? শুরু আচ্ছা, দেখে আমার টাকাটা নিজে কিনেছিস। বের কর আমার 30,000 টাকা, বের কর বলছে। বের কর আমার টাকা দে। ছেড়ে দে বাপি, পাগলামি করিস না। আমি দিয়ে দেবো তোকে। আমি তারপরে বালিশটা সরিয়ে নিতাম স্যার। কিন্তু আমার সাট করে মনে পড়ে গেল এই $1 বিলিয়ন নোটের ছবিটা। ওইটা একবার হাতাতে পারলে না, সারা জীবন বসে বসে খাবো।
তারপর রাজার হালে খাবো। তারপর আমি 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 নিজেকে আটকাতে পারলাম না স্যার। ছটপট 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 করতে করতে শান্ত হয়ে গেল তপনের শরীরটা। মরে 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 যাওয়ার পরে যখন বুঝতে পারলাম যে মানে মরে গেছে আমি কয়েক ঘন্টা অপেক্ষা করছিলাম, ওখানে বসেছিলাম, সিগারেট ধরালাম, তারপর আমি অনেকগুলো সিগারেট খেলাম ওখানে বসে বসে। যখন আপনার সূর্য ডুবলো তখন ঠান্ডা মাথায় তপনের পকেট থেকে ওই $1 বিলিয়ন নোটটা বের করে নিয়ে এলাম হোটেলের বাইরে। তার আগে অবশ্য সংবাদ প্রতিদিনে একটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম, ওই পাতাটা দিয়ে হোটেলের চাবিটা মুড়ে আমার নিজের কাছে রেখে দিয়েছিলাম। আপনারা তো ওই চাবিটা আমার বাড়িতে পেয়েছেন। তারপরে ওই আর কি মানে ব্যাস স্যার এইটুকু। নোটটার কি হলো? আমি তারপরে এদিক ওদিক অনেক চেষ্টা করেছিলাম স্যার বিক্রি কর, কিন্তু স্যার পরে বুঝলাম নোটটা জাল। শালা শুয়োর 30,000 টাকা আমার টাকাটা মেরে দিলাম। আমি রাগে ছিঁড়ে ফেলে দিলাম নোটগুলোকে। আমি ওকে মারতাম না, আমি খুনটা করতে চাইনি স্যার, করতে চাইনি খুনটা। সেই খুনটা করতে তুই বাধ্য হয়েছিলি, তাই তো? আর কিছু বলার আছে? ও স্যার বলছি আমার কি ফাঁসি হবে স্যার? খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। কাজগুলো করার সময় এসব চিন্তা কোথায় থাকে? পকেটে? ও বাবা, সেই পকেটে তো তোরা আবার $1 বিলিয়ন নোট নিয়ে ঘুরিস। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে এলেন এসআই শুভাশিস বাবু। ব্যোমকেশ কিংবা ফেলুদা হলে এখানেই থেমে যাওয়া যেত, কিন্তু বাস্তবের গোয়েন্দাদের কাজটা এর পর থেকেই শুরু হয়। কথায় বলে, আইন যেমন আছে আইনের ফাঁকও আছে। তাই চার্জশিট তৈরি করতে হয় চক্রব্যূহের মতো। নিশ্ছিদ্র সেই চার্জশিট ভেদ করে অপরাধী যেন পালাতে না পারে। এক্ষেত্রে যেমন বাপির কাছে যে চাবিটা ছিল সেটা হোটেলের ডুপ্লিকেট চাবির সাথে মেলাতে হয়েছে। যে কাগজের মোড়ক থেকে হোটেলের চাবিটা পাওয়া গিয়েছিল বাপির জগদ্দলের বাড়িতে, সেটা যে ওই দিনের ওই হোটেলের 102 নম্বর ঘরের সংবাদ প্রতিদিন থেকেই ছেঁড়া হয়েছিল, সে রিপোর্ট দেয় ফরেনসিক ডিপার্টমেন্ট। বৈজ্ঞানিকভাবে আততায়ীর হাতের লেখার সাথে মিলিয়ে দেখা হয় হোটেলের রেজিস্টারে মতিলালের নাম সই। সাক্ষী প্রমাণের সৈন্য সামন্তে চার্জশিট এমনভাবেই সাজানো হয়েছিল যে শেষমেশ বাপি মুখার্জির শাস্তি হয়, তবে ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ড। ততদিনে ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে। বাংলার ছেলে ভারতকে ফাইনাল অবধি নিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি। বাপি মুখার্জি আর তপন দাসের বুনতে থাকা স্বপ্নের সৌধগুলো ভেঙে পড়েছে একে একে। অনেকে সর্বস্ব হারিয়েছে, অনেকে আবার বেঁচে গেছে অল্পের জন্য। রিষড়ার মোড়পুকুরের কাছে সেই আর্য নামের ছেলেটিকে তার বন্ধু বিশু আর একবার জিজ্ঞেস করেছিল ব্যাপারটা। রেল পার্ক থেকে খেলে ফেরার পথে আচমকাই। ভাই, তুই যে বললি আর পড়াশোনা করবি না, কয়েন বেচে বড়লোক হয়ে যাবি, সেটার কি হলো বললি না তো? ছাড় না ভাই, শোন, তোকে একটা দারুণ খবর দেবো, শুনলেই চমকে যাবে। আবার দারুণ খবর? বল। বিশ্বকাপের ফাইনালটা আবার খেলা হবে। রিকি পন্টিং এর ব্যাটে তো চুম্বক লাগানো ছিল, দেখ না। এবার খেলা হলে তো ইন্ডিয়াই জিতবে, শিওর। সানডে সাসপেন্সে শুনছিলেন $1 বিলিয়ন রহস্য। মূল কাহিনী সুপ্রতিম সরকার, অডিও নাট্যরূপ দীপ ঘোষ, গল্প পাঠে ও এসআই হরিদাস গাঙ্গুলি শেখর, তপন কৌরক সামন্ত, বাপি সৌমেন চক্রবর্তী, শুভাশিস ভট্টাচার্য অগ্নি,
অন্যান্য ভূমিকায় পুষ্পল, মানালি, সায়ন ভট্টাচার্য, সায়ন মাইতি, অর্ণব, অত্রি, ইন্দ্রনীল, ইভানা, অলঙ্কার, আকাশ, অরিজিৎ এবং দীপ ঘোষ। গল্পের সূত্রধার ইন্দ্রাণী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়, সহকারী দেবার্ঘ, তত্ত্বাবধান রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনা অগ্নি, সহযোগিতায় অর্ণব, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, শব্দগ্রহণ ও পরিচালনায় অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা ইন্দ্রাণী। শেষ হলো $1 বিলিয়ন রহস্য। সানডে সাসপেন্স শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় বা ডাউনলোড করুন গানা অ্যাপ।